চল বাড়ি চল। আমার ভালো লাগে হাট দিকে আর খেলবো না। স্কুল না আগে পড়াই পড়াই মারামারি করে বেড়া না। চল বাড়ি দিকে হাট দিকে চল। কি গো মাইলুল ভাই, বাচ্চা ছেলেটাকে এইভাবে মারছো কেন? আর বলছো ভাই, এ দেখো স্কুল না আগে পায়ে পায়ে টিপটি খেলে বেড়াচ্ছে। বাচ্চা ছেলে মারলে হবে, ভালো করে বুঝা নিতে হয়। আর কত বুঝাবো গো, আমার জানটা জালে একবার শেষ করে দিল। ভাবলাম যে পড়াশোনা করে তোমার মতো একটা চাকরি করবে, সেটা আর আমার কপালে নাই গো। ও চিন্তা করো না, এখনো বয়স হয়নি, বাচ্চা আছে, বয়স হলে ঠিক হয়ে যাবে। ও কিছু হবে না ভাই, বুঝে গেছি যে চাষার ছেলে চাষাই হয়। আবার তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? চল ভাই চল চল চল। আর টিপে খেলবে? আর টিপে খেলবে? বল আর টিপে খেলবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ছেলেটাকে মারছো কেন? মারবো না তো জামাই আদর করবো নাকি? আমার হাড় মাংসকে একাকার করে দিল। তাই বলে তুমি মারবা? গিয়ে ভয় দেখালে তো বাড়ি চলে আসতো। এই তোমার আশকারা পেয়ে পেয়ে না ছোড়ার এই অবস্থা। শোনো, আমি মা, তোমার মতো না আমি পাথর হতে পারবো না। তোমার কথা শুনে মনে হচ্ছে রাজু তোমারই ছেলে, আমার ছেলে না। চল। সাদে মারি গো, চিন্তা হয় সারা জীবন তো আমি লোকের মুনিশ খেটে গেলাম। ভাবলাম ছেলেটাকে একটু পড়াশোনা করে মানুষের মতন মানুষ করব, সে আর মানুষ হচ্ছে না, টিপ্পি খেলে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। দেখো, দোষটা কিন্তু এখানে ওরও না। পাড়ার ছেলেপেলে যদি একটু পড়তে বসতো, সেটা দেখা দেখি ও পড়তে বসতো। কেউ পড়তে বসে না, তাই ওরও ইচ্ছা হয় না। আরে আমারও তো মন চায় যে ছেলেটাকে একটা ভালো জায়গায় ভর্তি করে হোস্টেলে রাখি, কিন্তু আমার কি সে সামর্থ্য আছে বলো তো? আরে বাবা, তুমি তো চিন্তা করো না, বয়স হলে সব ঠিক হয়ে যাবে। যাকে দেখছি সব একই কথা, বয়স হলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শুনো, আমার বাপ আমাকে একটা কথা বলতো যে মাইনুল, গাছ দেখলে বোঝা যায় ফসল কেমন হবে। তাই বলে কি তুমি ছেলেকে মেরে ফেলবে? এই তোমার সাথে কথা বলে আমার পাপ জানো, সকল সময় ভুলভাল কথা বলো, আগে পেছে কিছু কথা জানো না, এর জন্য বলো পেটে একটু বিদ্যা থাকা দরকার। হ্যাঁ, আমি তো মূর্খ, তাহলে শিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারতে। তোমাকে কিছু বলে শান্তি নাই গো, সকল সময় উল্টা পাল্টা বুঝো, ঘোড়ার ডিম একটা। হ্যাঁ, তোমরা তো সব জানো, আর আমি তো মূর্খ। ওই চাচা শুনো, এদিকে এসো, একটা বিড়ি দাও না, সকাল থেকে একটা বিড়ি খাইনি। এলে তোকে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তায় আছিস। কই না তো চাচা। মনের কষ্ট তুই লুকে থুস না, আমাকে বল, মুন্ডা হালকা হয়ে যাবে। ছেলেটাকে আমি আর মানুষ করতে পারলাম না বুঝলা চাচা, মনে হচ্ছে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আচ্ছা, তুই এত দুর্বল মানুষ কেন বলতো? ছেলের বয়স হলে সব ঠিক হয়ে যাবে। চাচা আমি তোমার পায়ে ধরছি, এই কথা তুমি আর বলো না, সকাল থেকে শুনতে শুনতে আমি একবার পাগল হয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে, তুই আরো তো মাথা খারাপ করিস নি। কি আর করবো চাচা বলো, বাপ হয়েছে, চিন্তা হবে না? শোন, ছেলে যদি বাড়িতে থাকে তাহলে শুধরাবে না, তুই হোস্টেলে ভর্তি করে রাখা, ওখান থেকে পড়াশোনা হবে। কি কথা বলছো, হোস্টেলে থাকার মতন কি আমার সামর্থ্য আছে? আমি কি অত টাকা ইনকাম করি বলো? তোর ছেলে এরকম কেন বুঝতে পেরেছিস? যেমন বাপ তেমনি ছেলে। কি সব কথা বলছো তুমি? আমি ঠিকই বলছি, তুই আমাকে কথা বলতে দিছিস? ঠিক আছে বলো তাহলে। বলছি ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দেগা, ওখানে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো চাচা, আল্লাহর রাস্তায় থাকবে, কিছু রোজগারও হবে। হ্যাঁ, বাড়ি যেয়ে বৌমার সাথে আলোচনা করগা। আমি যাই, দুটা ঘাস কেটে নিয়ে আসি। রাজু কি করছো গো? ঘুমোচ্ছে। কাল তুমি সারাদিন যা করলে ওর সাথে। সাদে মারে গো, বাপ হয়েছি, ছেলেকে একটু শাসন করবো না? তাই বলে তুমি ছেলেটাকে ওইভাবে মারবা? তুমি আবার সেই কথা তুলছো গো।
শোনো, আমি একটা কথা ভাবছি। কি? তোমার ছেলেকে গ্রামে রাখা যাবে না। এই ছোড়াদের সঙ্গে মিশে যদি দুদিন পর নেশা করা শুরু করে দেয়, তাই ভাবছি যে বাড়িতে আর রাখবো না। তবে তুমি কি ভাবছো, হোস্টেলে পাঠাবে? সেই মুহূর্ত তোমার আছে? তুমি না সকল সময় বেশি বুঝো। আমি বলেছি যে হোস্টেলে রাখবো তা। তাহলে কি আমার বাপের বাড়ি পাঠানোর চিন্তা করছো? মাথা খারাপ নাকি? তোমার বাপের বাড়িতে ছোড়াকে পাঠায়? 4-5 দিন থাকলে তোমার বাপ মায়ের একবার খিচিবিচি লেগে যায়, আর আমি ছোড়াকে কোনটা রাখবো? তুমি সবসময় বাড়ির লোকজনকে অমন করে কেন বলো গো? তোমার বকা শেষ হলে আমি আসল কথাটা বলি। হ্যাঁ বলো। আমি ভাবছি রাজুকে কোন একটা মাদ্রাসায় রেখে আসবো, বুঝলা? আল্লাহরও কাজ করবে, প্লাস ভবিষ্যতে কিছু একটা করতে পারবে ছোড়া। আমাদের একটা মাত্র ছিল, তাও তুমি দূরে রাখার চিন্তা করছো? আরে সারা জীবন রাখবো নাকি গো? একটু বড় হলে আবার নিয়ে চলে আসবো। আমি রাজুকে না দেখতে পেয়ে থাকবো কি করে? সপ্তাহে 2 দিন করে গিয়ে আমরা তুমি দেখে আসবো, তারপর আবার বাড়িতে আসবে মাঝে মাঝে। তুমি ওইটা বাদ দিয়ে অন্য কিছু ভাবো। শোনো দিশা, তোমাকে আমি একটা কথা বলি। ছেলেকে মানুষ করতে গেলে না কিছু না কিছু একটা ত্যাগ করতে হবে, বাকিটা তুমি ভাবো। কই গো, তাড়াতাড়ি এসো, বাস চলে আসবে। ঠিকঠাক ভাবে খাবি, বেশি বদমাইশি করবি না। আমি আর তোর আব্বা যাবো দেখতে। ঠিক আছে, ছাড়ো, অনেক দেরি হয়ে গেছে, চল। তোমার তো কোনো যায় আসছে না, আমার যায় আসছে। আমি তোর মা, বলো। শুনো, তোমার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে, কিন্তু ছেলেটার ভবিষ্যতের কথা তো একটু ভাবতে হবে, বলো। পাড়ায় আরো তো ছেলে মেয়ে আছে, তারাও তো বাড়িতে, কই তাদের তো কই কিছু হচ্ছে না? ছি ছি ছি, বেরোনোর সময় কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? এই তোর মাকে বল আসছি। মা আসছি। সাবধানে থাকবি, কারোর সাথে ঝামেলা করবি না। আয়। আর শোনো, রান্না করে রাখো, আমি সন্ধ্যাবেলা এসে খাবো। মানুল, হ্যাঁ, কলকাতাতে আবার একটা মন্দির তৈরি হয়েছে, শুনেছিস তো? এই লাও চাচা, কলকাতা কেউ মন্দির চেয়েছে? হ্যাঁ, বেকার ছেলে গেলে সব ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি অবস্থা হবে বলো তো? ধর্ম ধর্ম না করলে ভোট পাবে কি করে? ঠিকই আছে, যেমন লোকজন তেমনি হয়েছে। ঠিকই বলেছো চাচা। মুর্শিদাবাদে যে একটা ভালো হসপিটাল হবে, সেটা কিন্তু এখনো হয়নি। সে আমাদেরকে চিকিৎসা করতে গেলে সে দূরে যেতে হয়। আমাদেরই দোষ, ভোটগুলা তো আমরাই দিই। ওসব কথা ছাড়, তোর ছেলের খবর বল। ওই তো তোমার কথায় গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছি। মাঝে মধ্যে আমি আর ওর মা গিয়ে দেখা করে আসি। মৌলবীদের এখন ভালো ইনকাম আছে রে, বাড়িতে বেকার বসেই থাকতো। মাদ্রাসার জন্য কিছু দিয়েন তো। হ্যাঁ, কোন মাদ্রাসা থেকে এসেছো? ওই তো আমাদের পাড়ায় ওই মাদ্রাসায়। এ রাজু, এইদিকে আয়। তুই এখানে কি করছিস? এ একটা কেক দাও তো। না, আমি কুরকুরে খাবো। এ একটা কুরকুরে দাও। তুই এখানে কি করছিস? মাদ্রাসার জন্য আদায় করছি। তুই এই একা চলে এসেছিস অত দূর থেকে? না, গাড়িতে অনেকজন আছে, ওদের সাথে এসেছি। তোরা বাচ্চা ছেলে অত দূর থেকে চলে এসেছিস, তোদের সাথে কেউ আসেনি? এসেছি তো, হুজুর সাহেব গাড়িতে বসে আছে। চল তো হুজুর সাহেবের সঙ্গে দেখা করে আসি, চল। মাইনুল, তুই এখন যাস না, এখন বাজারের মধ্যে ঝামেলা করিস না। আবার ঝামেলা করবো না মানে? বাচ্চা ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছে, এখন তো আমি পাঠাচ্ছি না দোকানটায়। এই আমার সঙ্গে বাড়ি চল। আরে মাইনুল, তুই পাগলামি করিস না, এখন যেতে দে ওদেরকে। তুই পরে মাদ্রাসায় গিয়ে হুজুরের সাথে কথা বলবি। এই রাজু, তুই এখন যা। আর কিছু নিবি তুই? না। তাহলে এখন যা, নাহলে হুজুর খুঁজবে। মাইনুল বস। আরেকবার ভেবে দেখেন, এইভাবে আপনি ছেলেকে নিয়ে গেলে আপনার ছেলের ক্ষতি হবে। আমার ছেলে যেখানটা কি শিক্ষা পাচ্ছে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। নতুন করে বলার আর আপনার কিছু নাই। আপনি ভুল ভাবছেন, আমরা কি ইচ্ছে করে এসব করাই বলেন তো? আপনি কি করে করান বা না করেন সেটা আমার দেখা দরকার নাই। আমার ছেলে তো ভিক্ষা করাই শিখছে, তাই না? এতগুলো ছেলে থেকে খেতে দিতে হয় বলেন, আর আপনাদের কাছে কি আমরা টাকা নিই? আপনি আমাদের বলতেন, অল্প অল্প করে দিতাম, তাহলে তো হতো। আপনি নাই দিতেন, সবাই তো দিতে পারত না। সবারই যে অবস্থা ভালো না, আর আমাদেরকে সবাইকে দেখতে হবে। শুনেন, মাদ্রাসা কমিটির অনেক লোক আছে, তারা যদি একটু চেষ্টা করতো না, সব ম্যানেজ হতো। তা না আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লোকের দোকানে, লোকের বাড়িতে হাত পাতাচ্ছেন। ভবিষ্যতে তো এদের হাত পাতা অভ্যাস হয়ে যাবে।
আপনি কি আমাদেরকে অপমান করছেন? শুনুন, আমি আপনাদেরকে অপমান করব কেন? আপনাদের চোখগুলো বন্ধ আছে না, সেই চোখগুলো আমি খুলে দিচ্ছি। আপনি শুধু শুধু মাথা গরম করছেন। আপনার ছেলে এখানে ভালোই আছে। শুনুন, আপনার সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নাই। এই রাজু ছেলে, এই চলো ভাই। কিরে মাইনুল, তোর ছেলেকে নাকি মাদ্রাসা থেকে নিয়ে চলে আসলি? তাই বলছেন চাচা? ভাবলাম ছেলেটাকে মানুষের মতন মানুষ করব। তা না, সেখানে গিয়ে দেখছি ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছে, আদায় করা শিখাচ্ছে, তাই নিয়ে চলে এসেছি। খুবই ভালো করেছিস। তুই ছেলেকে স্কুলে ভর্তি করলি না অন্য কিছু ভাবছিস? সে তো এক চিন্তা চাচা, ছেলে মানুষ করা দেখছি খুব কঠিন ব্যাপার। বাপ হওয়াটা অত সোজা নয় রে মাইনুল। ঠিকই বলেছেন চাচা, এখন কি করা যায় বলেন তো? ছেলেটাকে আরবিটাও শেখানো হলো না। আমি তোকে একটা কথা বলবো, যদি তুই শুনতে চাস। আরে ছিছি, কি কথা বলছেন চাচা? আপনি বলবেন আর আমি শুনবো না, তা কখনো হয়? বলেন আপনি, কোনো সমস্যা নেই। শুন মাইনুল, আমরা মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, আমার নাতিও পড়ে, হ্যাঁ। কিন্তু তার সাথে সাথে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক এগুলাও শিখতে হবে। চাচা, সব স্কুলে তো আরবি শেখায় না, তাহলে আরবিটা শিখবে কোথায় বলেন? কে বললো তোকে শিখায় না? বেলডাঙ্গায় একটা মাদ্রাসা আছে, সব সাবজেক্ট শিখায়। মাদ্রাসায় আরবির সঙ্গে সঙ্গে সব বই পড়ায়? হ্যাঁ, আসলে সব মাদ্রাসায় সব বই পড়ানোই আমাদের উচিত, তবেই আমাদের সমাজের উন্নতি হবে। ঠিকই বলেছেন চাচা, কিছু মানুষ না এটাকে ধান্দা বানিয়ে ফেলেছে। বুঝতে পারিসনি তা না, কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি বেশি ভাবতে হবে। ঠিক আছে চাচা, তাহলে আমি রাজুর মায়ের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। তাহলে কি করা যায় তা না, তুই ছেলেকে ভর্তি করে দে। তোর ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে। ঠিক আছে, আমি রাজুর মার সঙ্গে আরেকবার কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে, থাক, আমি আসছি। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি চলে আসলে? তোমার সাথে আমার একটা কথা আছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। কি কথা? এই কালকে আসান চাচার সঙ্গে আমার দেখা হয়েছিল, তো রাজুর বিষয়ে জিজ্ঞাসা করছিল। কি বললা তুমি? সব ঘটনায় খুলে বললাম, তো একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি? বেলডাঙ্গায় নাকি একটা মাদ্রাসা আছে, আরবির সঙ্গে সঙ্গে সব বই পড়ায়। না, দরকার নেই, আমি ছেলে কোথাও পাঠাবো না। একবার তো দেখলাম পাঠিয়ে, কি হলো? সব জায়গায় কি সমান? তুমি কি চাও যে তোমার ছেলে বাড়িতে বসে মূর্খ হোক? তা কিন্তু কোনো কিন্তু না, ওখানে পাঠালে শিক্ষিত মৌলবি হবে, জীবনে কিছু করতে পারবে। আবার যদি ওরকম হয় পাঠিয়ে? আজ না হয় কাল, আমার মতো যদি বয়স হয় তাহলে কেরালা হাঁটবে। এবার তুমি কি বলতে চাইছো সেটা বলো। কবে রাখতে যাবা? দেখি কালকে গিয়ে নাহলে কথাবার্তা বলে আসি, দিয়ে একদিন ভর্তি করে দিয়ে আসবো। সব মাদ্রাসাগুলো যদি এমন হতো, তাহলে গ্রামের মাদ্রাসাতেও ছেলেকে পড়াতে পারতাম। তুমি অত চিন্তা করো না, একদিন সব মাদ্রাসায় সব বই পড়াবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ। কি গো মাইনুল ভাই, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তোমার বেলডাঙ্গায় সুরুলিয়া মাদ্রাসায় যাচ্ছি, ওখানে নাকি আরবির সঙ্গে সঙ্গে তোমার সব বই পড়ানো হয়, তাই ছেলেটাকে ভর্তি করতে যাচ্ছি। এতদিন আগে তুমি একটা ভালো কাজ করেছো। যাই হোক, তুমি মরে যাওয়ার পর তোমার ছেলেই তোমার জানাজার নামাজটা পড়বে। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, যাও। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। ধর্মীয় শিক্ষা মানুষের চরিত্র গঠনের বড় ভূমিকা পালন করে। বর্তমানে অনেক মাদ্রাসায় দেখবেন ধার্মিক একটা শিক্ষায় শিক্ষিত করা হয়। তাই আমি সকল মাদ্রাসার শিক্ষকদের বলছি, ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে বাংলা, ইংরেজি, ইতিহাস আরও যেসব সাবজেক্টগুলো আছে আপনারা সেটাও পড়ান। তবে আমাদের মুসলিম সমাজের উন্নতি হবে। যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি তো সব শিক্ষায় শিক্ষিত। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।